হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি নতুন গল্প নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের ভূত শিকারী মেজকর্তা এবং বইটি থেকে। আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের লেখা ভূত শিকারী মেজকর্তার একটি গল্প, ভূত যদি ভক্ত হয়। সে এক দারুণ জ্বালা। ওপরের এই কোটেশন মার্কা কথাগুলো আমার নয়। হ্যাঁ, কাহিনীটির নামটা যারা পড়ে নিয়েছো তারা অনেকেই হয়তো ঠিকই অনুমান করেছ যে কথাগুলো রহস্যময় মেজকর্তার। নামধাম বাদে যার ওই সম্বোধনটুকুই শুধু পেয়েছি লাল শালুতে মোড়া পুটলির সেই ছেঁড়া খোড়া খেরো খাতা থেকে। কলকাতা শহরের সবচেয়ে লম্বা বাস রুটে ভিআইপি রোড ধরে দমদমের দিকে যাওয়ার সময় বেওয়ারিশ অবস্থায় যেটা পাওয়া গিয়েছিল বাসের একটি লম্বা সিটের ওপর, আর ওপর সামান্য একটু নেড়ে ছেড়ে যার দু একটা লেখা চোখে পড়ায় কৌতূহলী হয়ে যে পুটলিটা নামধাম কিছু পেলে যথাস্থানে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিনা আপত্তিতে নিজের দখলে নিতে পেরেছিলাম। খেরো খাতার পুটলিটা বাড়িতে এনে অনেক ঘাটাঘাটি করেও ওই মেজকর্তার নামটি ছাড়া কোনো পরিচয় কি ঠিকানার হদিশ না পেলেও মেজকর্তার মতিগতি আর নেশার সম্বন্ধে যেসব বৃত্তান্ত পেয়েছি সেসব খেরো খাতার ছেঁড়া পাতাগুলো ঘেঁটে পড়বার চেষ্টা করার আগে কল্পনাও করতে পারিনি, তা অকপটে স্বীকার করছি। অনেক রকম মানুষের অনেক রকম নেশা পেশা বাতিকের কথাই তো শোনা যায়, কিন্তু মেজকর্তার যে খেয়ালে নেশা তা একেবারে সৃষ্টি ছাড়া। মেজকর্তার একমাত্র নেশা শিকার, আর সে জলস্থলের কোনো জন্তু জানোয়ার নয়। আমাদের পঞ্চেন্দ্রিয়ের জগতে কচ্ছিৎ কদাচিৎ যাদের ক্ষণিকের আভাস মেলে, বুদ্ধি ও ব্যাখ্যার বাইরে সেই অশরীরী ভূত প্রেতরাই তার মৃগয়ার লক্ষ্য। তার এই মৃগয়া নেহাত এলোপাথারি যেখানে সেখানে হানা দেওয়া নয়, রীতিমতো খোঁজ খবর নেওয়া, তোড়জোড় করা অভিযান। বেশ কয়েকজন মাইনে করা চর তার জন্য সারা দেশে তার এই অদ্ভুত শিকারের সন্ধানে ঘুরে বেড়ায়। তারপর কোথাও কিছু হদিশ পেলে সেখানে ভালো করে খোঁজ খবর নিয়ে পাকা খবর তাকে জানায়। মেজকর্তাকে এসব শিকারের সন্ধান দেওয়ার ঝুঁকি বড় কম নয়। পাকা খাঁটি খবর হলে যেমন দরাজ হাতের বকশিস, বাজে কাঁচা খবর হলে তেমনি কড়া বকুনি তারুণী তো বটেই, ঠিক সুখের না হোক এমন মজা চাকরিটাও টলে যেতে পারে। মেজকর্তার ছেঁড়া খোড়া খেরো খাতার ঢাউস পাত্তারি ঘাটতে ঘাটতে এখনো পর্যন্ত এ সত্যটি অন্তত জেনেছি যে তার সবচেয়ে পাকা হুঁশিয়ার চর হল নসুরাম দাস। নসুরাম যা খবর আনে তার 16 আনা না হোক 12 আনা অন্তত একেবারে ভুয়ো গুজব বলে প্রমাণ হয় না। নসুরামের এবারের খবরও ভুয়ো গুজব ছিল না। খবরাখবর নসুরাম যা দিয়েছিল তা সবই ঠিকঠাক মিলে গিয়েছিল, কিন্তু অমন একটা পাকাপোক্ত সাচ্চা শিকার শেষ পর্যন্ত যে অমন জ্বালা হয়ে দাঁড়াবে মেজকর্তা তা কি ভাবতে পেরেছিলেন? মেজকর্তা লিখেছেন। জায়গাটা দেখে খুশি হয়ে উঠলাম। নসুরাম দাস খুব একটা বাজে খবর দেয়নি, সে বড় একটা দেয়ও না। তার কথা মতো বড় গাঙে কুমির খালের ঘাটে নৌকো লাগিয়ে নৌকো ছেড়ে খালের ধারের বড় পালেদের আড়ত থেকে মুনিবদের কাউকে নিয়ে হাঁটা পথে ল্যাংড়া সাহেবের কুঠি খুঁজতে যাওয়ার পরামর্শ
দিয়েছিল নসুরাম। তার এই পরামর্শটা শুনিনি। ল্যাংড়া সাহেবের কুঠি খুঁজতে কাউকে সঙ্গে নিতে চাওয়ার মানে নিজের মতলবটা প্রায় ঢাক পিটিয়ে জানানো। আড়তের কাউকে না নিয়ে যা করেছি, নসুরাম তা করতে পই পই করে বারণ করেছিল। সে বলেছিল, আর যা করেন মজা খালের মুখ থেকে কোনো ডোঙা কি শালতিতে উঠবেন না, মিনি মাগনা নিয়ে যেতে চাইলেও না। এমনিতে সেখানে শালতি কি ডোঙা বড় একটা থাকে না। বহু দূরের বাদা কি বিলের তলার থেকে গোলপাতা কি গড়ান কাঠের বোঝা মাঝে মাঝে বয়ে আনার দরকারে ছাড়া তারা এখানে আসেই বা কখন? তেমন ভাবে এসে পড়ে খালের মুখে বাধা থাকলে তারা যা সব লোভ দেখায় তার টান এড়িয়ে যাওয়া কিন্তু সহজ নয়। হাঁটা পথের অন্তত 1.5 বেলা সেখানে পৌঁছতে লাগে। তারা 1.5 ঘন্টায় সেই ল্যাংড়া সাহেবের কুটি বাড়িতে পৌঁছে দেবে বলে হলফ করে দেখা যায়। আর শুধু কি তাই, ল্যাংড়া সাহেবের কুটি বাড়িতে নিয়ে যাবার পথে তারা আরও অন্তত 10টা আজব কিছু দেখাবার ভরসা দেয়। আর সেই সঙ্গে প্রত্যেকেই জানায় যে ল্যাংড়া সাহেবের যখের ধনের পাতাল কুঠুরির হদিশ সেই কিছুটা অন্তত দিতে পারে। নসুরাম এদের সম্বন্ধেই বিশেষ করে সাবধান করে দিয়ে বলেছিল যে কখনো ওদের বিশ্বাস যেন না করি। ওরা প্রত্যেকেই এক একটি খুনে ডাকাত। জল বাদা জঙ্গলের অকুল পাথরের মুল্লুকে কোথায় কে থাকে কেউ জানে না। কখনো সখনো নতুন শিকারের খোঁজে এইদিকে আসে। এদের গায়ে নাকি সেই 300-350 বছর আগেকার মগ আর ফিরিঙ্গি হারমাদদের রক্তও আছে। এরা তাই এই তল্লাটের মানুষ খেকো বাঘ কুমিরের চেয়েও হিংস্র আর শয়তান। নসুরামের এত কড়া হুঁশিয়ারি সত্ত্বেও মজা খালের মুখে ডোঙা কি শালতির খোঁজেই গেছিলাম কুমিরখালির ঘাটে বজরা থেকে নেমে। গিয়েছিলাম নসুরামের কথাগুলো হেসে উড়িয়ে দেওয়ার মতো ভেবে, একেবারে অবিশ্বাস করে নয়। নসুরামের কথাগুলো পুরোপুরি আজগুবি কল্পনা নয়, তার মধ্যে সত্যের কিছু ছিটে ফোঁটা অবশ্যই ছিল। কিন্তু সেইটুকুর জন্য বরাত জুড়ে সত্যি সেই হারমাদের সুদূর কোনো নাতি দর্শনাতির দেখা পেয়ে যাওয়ার আশাটা একেবারে উড়িয়ে দিতে পারিনি। মজা খালের মুখে কোনো শালতি কি ডোঙার দেখা পেলাম না। একটু হতাশ হয়ে চলে আসছি, হঠাৎ পেছন থেকে ডাক শুনলাম, কর্তা চলে যেতে আছেন যে। চমকে বেশ একটু অবাক হয়েই পেছন ফিরলাম। আরে সত্যি তো, খালের কিনারায় একটা শালতি বাঁধা, তার মাঝেই আমায় ডাকছে। প্রথম এসে একেবারেই তার শালতি বা তাকে দেখতে পাইনি, এইটাই আশ্চর্য। আমি ফিরে দাঁড়াতে মাঝি শালতি থেকেই বলল, আসেন না কর্তা, কুটি বাড়ি যাবেন তো? এবার অবশ্য ততটা অবাক হলাম না, তবু খালের আরেকটু কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কোথায় যাব তুমি জানলে কি করে? তার জানবো না কর্তা, ল্যাংড়া সাহেবের কুটি দেখতে ছাড়া আপনার মতো মানুষ এই লুসিফারের অরুচি মুলুকে আসবে কেন? মনে মনে এবার রীতিমতো চমকালেও বাইরে কিছু বুঝতে না দিয়ে পাড় দিয়ে শালতিটির কাছে নেমে গিয়ে জিজ্ঞাসা করলাম, কুটি বাড়ি তো বললে, কার কুটি বাড়ি তা জানো? তার জানি না কর্তা, মাঝি হেসে বললে, এখানে ল্যাংড়া সাহেবের কুটি বাড়ি ছাড়া আর কোনো কুটি বাড়ি আছে নাকি? আর থাকলেও তা দেখতে আসছে কে? একটু থেমে লগি ঠেলে শালতিটা একেবারে পাড়ের গায়ে লাগিয়ে মাঝি আবার বললে, আসেন কর্তা, ওঠেন আবার পিনিসে। একটু সাবধানে শালতির মধ্যে পা বাড়িয়ে উঠতে উঠতে ঠাট্টার সুরেই বললাম, এ তোমার পিনিস বুঝি?
আমি তো ভাবছিলাম আরো বড় কিছু। লগির ঠেলায় শালতিটা আশ্চর্য নৈপুণ্যে একেবারে স্থির রেখে মাঝি বললে, মানু আরও বলতে পারেন কর্তা, দরকার হলে কি না হতে পারে আমার এই শালতি। মানুয়ার মানে তো ম্যান অফ ওয়ার, মানে যুদ্ধ জাহাজ। এই কথাটাও শালতিওয়ালার মুখে শুনে আশ্চর্য হয়ে শালতির পেছনের দিকে জোড়া তক্তাটার ওপর বসে অনেক কিছু বেশ গোলমেলে মাথা নিয়েই ভাবতে শুরু করেছি। সে ভাবনাগুলো মনেই চেপে রেখে মুখে জিজ্ঞাসা করলাম, ল্যাংড়া সাহেবের কুঠি বাড়িতে তো নিয়ে যাবে বলছো, সে কুঠি বাড়ি কোথায় জানো তো ঠিক? তার জানি না। লগি দিয়ে শালতিটা খালের মাঝামাঝি ঠেলে এনে সামনের দিকে চালিয়ে দিতে দিতে বললে, ল্যাংড়া সাহেবকে ল্যাংড়া করলে কে? ল্যাংড়া সাহেব অন্তত 150 বছর আগেকার মানুষ। তাকে খোড়া করার দাবিতে মাঝি আর যাই হোক বেশ রোগুড়ে মানুষ, তা বুঝে মনের সব প্রশ্নগুলো তারই সঙ্গে মিলিয়ে হালকা করবার চেষ্টা করলাম। হাসি মুখে বললাম, হ্যাঁ, তুমি তাহলে ল্যাংড়া সাহেবের ঠ্যাং ভেঙেছ? তুমি তো তাহলে বাহাদুর মানুষ। তা তোমার নাম কি? নাম? মাঝি নাম জিজ্ঞাসাতে একটু যেন অবাক হয়ে বললে, নাম আমার মানুল কর্তা। তা সবাই মানুই বলে। নাম তোমার মানুল? বিস্ময় আর কৌতূহলটা গলার স্বরে খুব লুকোতে পারলাম না। মাঝি কিন্তু সেটা লক্ষ্য না করেই বলল, হ্যাঁ কর্তা, আমার নাম মানুল পিদরু। মানুল পিদরু? অবাক হয়ে ভাবলাম, তার মানে কি ম্যানুয়াল পেড্রো? অত করে যা আশা করেছিলাম সত্যি কি তারই সন্ধান পেলাম? সেই দুরন্ত ভয়ঙ্কর ফিরিঙ্গি হারমাদদেরই রক্ত যার শিরায় বইছে, এমন কেউ এই মানুল পিদরু? প্রথম থেকেই তার চেহারাটা অবশ্য একটু কেমন বেয়ারা লেগেছিল। শালতি পাওয়ার ব্যাপারটায় বেশি মনোযোগ কেড়ে রাখায় অন্য সব কিছু তখনকার মতো চাপা পড়েছিল। এখন মানুল পিদ্রু নামটা প্রথমেই লক্ষ্য করা চেহারার বেশ কিছুটা আলাদা ধরন সম্বন্ধে মনটাকে সজাগ করে তুললে। হ্যাঁ, চেহারাটা আগেই চোখে পড়ে একটু অদ্ভুত লেগেছিল। ফর্সা ঠিক নয়, কিন্তু গায়ের রং কেমন একটু হালকা তামাটে, যা এখনকার সাধারণ মানুষজনের মধ্যে দেখাই যায় না। আর শুধু কি গায়ের রং, লম্বাটে পাকানো শুকনো মুখের ওপর মাথার ঝাঁকড়া চুলগুলো যেন কেমন বেয়ারা রকমের লালচে। সেই সঙ্গে দু চোখের তারাও যেন আমাদের আর 5 জনের মতো কালো কি বাদামি নয়, তাতে যেন কোথায় একটু সবুজের, হ্যাঁ সবুজেরই ঝিলিক রয়েছে। মনে মনে তখন আমি নিশ্চিত বুঝে নিয়েছি যে এই মানুষটা অন্তত 200-300 বছর আগেকার কোনো ফিরিঙ্গি বোম্বেটের বংশধর না হয়ে যায় না। এখানে হানা দেওয়া হিংস্র নেকড়ের পালের মতো সেই হারমাদরা কবে কোথায় নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু এই জংলা জলা বাদার দেশে তাদের কফটা রক্ত এখনো যেন একেবারে ধোয়া মোছা হয়ে যায়নি। কিন্তু এমন একটা চেহারার মানুষ আর তার শালতিটাকে প্রথমে এসে দেখতে পাইনি কেন? আমি খুব তাড়াহুড়ো করে যেমন তেমন করে চোখ বুলিয়েই ফিরে যাওয়ার জন্য মুখ ঘোরাইনি। বেশ ভালো করেই খালের মুখটা লক্ষ্য করছিলাম। মনের ধোকার কথাটা মুখেই প্রকাশ করলাম। এবার জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তোমায় প্রথমে দেখতে পাইনি কেন বলো তো? তুমি তো এখানেই ছিলে। তা ছিলাম বই কি কর্তা, মানুল পিদ্রু ধাঁধার মতো করে জবাব দিলে। তবে দেখা দিতে না চাইলে দেখবেন কি করে? মানুল পিদ্রুর যে একটু মজা করে কথা বলার স্বভাব
তা আগেই টের পেয়েছি। তারই সঙ্গে সুর মিলিয়ে তাই বললাম, শেষ পর্যন্ত দেখা দিতে চাইলে কেন? সরি পছন্দ হলো বলে? তা একটু হলো বই কি, নইলে আমার পিনিসে আপনাকে ওঠাবো কেন, বলল পিদ্রু। তা পছন্দটা হলো কিসে তা একটু জানতে পারি? হালকা সুরে হলেও সত্যিকার কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলাম। পছন্দ হলো কেন জানতে চান? পিদ্রুর গলা যেন আগের মতো অত হালকা মনে হলো না। পছন্দ হলো নির্ঝঞ্ঝাট সওয়ারি বলে। নির্ঝঞ্ঝাট সওয়ারি? সে আবার কি? সত্যি পিদ্রুর কথাটা বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম। নির্ঝঞ্ঝাট বুঝলেন না কর্তা? মানুল পিদ্রু আগের মতোই আধা গম্ভীর স্বরে বলল। তার মানে শাবল, কোদাল, গজ, ফিতে, বন্দুক, সরকি টরকির কোনো ঝামেলা নেই, একেবারে ঝাড়া হাত পা। ঝাড়া হাত পার বদলে ওই রকম লটবহর নিয়ে কেউ কেউ আসে নাকি? একটু বোকার ভান করেই জানতে চাইলাম। কেউ কেউ নয়, তাই সবাই তাই আসে, বলল মানুল পিদ্রু। আর আসবে নাই বা কেন? তারা ল্যাংড়া সাহেবের কুঠি বাড়ি চোখে দেখে তারিফ করতে আসে না, আসে তার যখের ধনের লুকোনো পাতাল কুঠুরি খুঁড়ে বার করে তার সোনা দানা, হিরে, চুনি, পান্নার পুঁজি বাগিয়ে নিয়ে যেতে। মজা খালের ডোঙা শালতি তারা বড় একটা নেয় না, তার বদলে গাঙের ঘাটের আড়ত থেকে কাউকে নিয়ে হাঁটা পথে 1.5 বেলার হয়রানিতে ল্যাংড়া সাহেবের কুঠিকে পুরো ভিটে জঙ্গল মনে করে যেখানে সেখানে এদিকে ওদিকে খোঁজাখুঁজি করে শাবল কোদাল চালিয়ে যান কয়লা করে ফেলে। তার ফলে একটা ফুটো কি ঘষা পেশও মেলে না তাদের কপালে। পয়সার বদলে পিদ্রু পেশো বলাটা মনে মনে টুকে রেখে বললাম, সেটা ল্যাংড়া সাহেবের আসল কুটি বাড়ি নয় বলেই কেউ কিছু পায় না বুঝি, কিন্তু ল্যাংড়া সাহেবের কুঠি বাড়ি বলে সত্যি কোথাও কিছু আছে কি? তা আছে বই কি কর্তা। পিদ্রু বেশ একটু ঝাঁক করেই বলল, ল্যাংড়া সাহেবের কুঠি যেখানে ছিল সেখানে তার গুপ্তধনের পাতাল কুঠুরিও এখনো ঠিক আছে। মানুল পিদ্রুকে একটু তাতিয়ে দেওয়ার মতো তোয়াজ করে বললাম, তা তুমিও ল্যাংড়া সাহেবকে খোঁড়া করেছিলে যখন, তখন আর কেউ না জানুক তুমি পাতাল কুঠুরির পাতা জানো নিশ্চয়ই। হ্যাঁ, আমি ছাড়া আর কে জানবে? পিদ্রু যেন বুক চিতিয়ে বললে, ও পাতাল কুঠুরির জকের ধনের আমি তো পাহারাদার। তুমি পাহারাদার? চেষ্টা করেও আমার গলার উপহাসটা পুরোপুরি লুকোতে না পেরেই জিজ্ঞাসা করলাম, তা সে পাতাল কুঠুরি কোথায় একটু জানতে পারি? হ্যাঁ, শুধু একটু জেনে নিলে দোষ কি? আমি পিদ্রুকে আশ্বাস দেওয়ার সুরে বললাম, দেখছো তো আমি শাবল কোদাল নিয়ে আসিনি, কুমতলব থাকলেও তোমারই শালতি থেকে তোমায় ফাঁকি দিয়ে তাই খোঁড়াখুড়ি করে কিছু নিয়ে যেতে পারবো না, সুতরাং জায়গাটা শুধু আমায় নির্ভয়ে দেখিয়ে রাখতে পারো। বেশ, তাহলে দেখেই রাখুন। পিদ্রু কিরকম একটা অদ্ভুত গলায় বললে, আপনি যেখানে বসে আছেন কর্তা, যখের ধনের পাতাল কুঠুরি ঠিক তারই নিচে। কি? প্রায় অস্ফুট চিৎকারের সঙ্গে প্রথমে নিচের দিকে আর তারপর চারদিকে তাকিয়ে বুকটা হঠাৎ যেন কেমন হিম হয়ে গেল। এ কোথায় আমায় এনেছে পিদ্রু? যেদিকে চাই সেদিকেই তো শুধু কুল কিনারাহীন জলা। সে জলার চেহারা যেন আরো ভয়ঙ্কর করে তোলবার জন্যই এখানে সেখানে গড়ান কেওড়া কষারের মতো সব জলা জংলার গাছের বিরাট সব ঝোপের জটলা উঠেছে। এ কোন জায়গা?
মজা খালে মানুল পিদ্রু শালতিতে উঠবার পর তার সঙ্গে কথা বলতে বলতে কখন এই অকুল জলার রাজ্যে এসে পড়েছি তা লক্ষ্যই করিনি নাকি। কিন্তু যার শালতিতে চড়ে এসে গেছি সেই পিদ্রুই বা এখন কোথায়? শালতির ওপর আমি একলা বসে আছি, মানুল পিদ্রুকে তো কোথাও দেখা যাচ্ছে না। হঠাৎ আমার চারদিকে ওটা কি বিশ্রী শব্দ শুনছি। আচমকা যে ঘূর্ণি হাওয়াটা আমার শালতিটাকে দুলিয়ে দুটো পাক দিয়ে ঘুরিয়ে বয়ে চলে গেল, এই শব্দটা কি তারই? তবে এমন বিদঘুটে গায়ে কাঁটা দেওয়া অট্টহাসির মতো শোনাচ্ছে কেন? শালতিটা যেরকম ভয়ঙ্করভাবে দুলছে তাতে তা থেকে জলে ঝাঁপ দিলেই এর চেয়ে নিরাপদ হবে মনে হচ্ছে বটে। তবু দাঁতে দাঁত চেপে জোর করে শালতির দুটো ধার জম্পেশ করে ধরে বসে আছি। হার মানব না, কিছুতেই মানব না। দেখি শেষ পর্যন্ত কি হয়। হলো সত্যি কিছু, আর যা হলো তাতে সন্দেহ হলো এতক্ষণ আমার নিজেরই মাথাটা হঠাৎ একটু ঘুরে গিয়েছিল বলে সব ভুল দেখেছি কিনা। নইলে ওই তো পিদ্রু শালতির ধারের জল থেকে এক হাতের মুঠোয় কি একটা নিয়ে শালতির সামনের দিকটা হাত বাড়িয়ে ধরে সেই হাতের ওপরই ভর দিয়ে ওপরে উঠে এলো। আমি অকুল ঝলায় এদিকে ওদিকে মুখ ঘুরিয়ে দেখার সময় সে শালতি থেকে জলে ঝাঁপ দিয়ে ডুব দিয়েছিল মনে করাই উচিত, কিন্তু তা মনে করতে পারলাম কই। মানুল পিদ্রুর গায়ে মাথায় বুকে কি হাঁটুর ওপর তোলা ৮-৬০ করে মালকোচা মারা খাটো কাপড়ের কোথাও এক ফোঁটা জলের চিহ্ন নেই। জলের বদলে সে যেন এক শূন্য হাওয়াতেই ডুব দিয়ে উঠে এসেছে। নতুন কিছুর মধ্যে তার হাতের মুঠোয় কিছু একটা জিনিস, আর তার কোমরে জড়ানো চামড়ার বেল্টে নকশা তোলা সেকেলে খাপে একটা ছোড়া। যা বুঝবার তা বুঝে বুকের ভেতরটা একবার যে কেঁপে ওঠেনি তা বলবো না। মানুল তার সবুজে ছিটে দেওয়া চোখে যেভাবে আমার দিকে তখন তাকাচ্ছে, তাতে এ সর্বনাশা শালতি থেকে জলার ওপরেই ঝাঁপ দিয়ে পালাবার চেষ্টা করতে একবার যে অস্থির হয়ে উঠিনি এমনও নয়। কিন্তু শেষ পর্যন্ত নিজেকে কোনো রকমে সামলে মুখে একটু কৌতুকের হাসি ফোটাবার চেষ্টা করে বললাম, এক ডুবেই যেন বেশ কিছু তুলে এনেছো মনে হচ্ছে। হ্যাঁ, তা খুব জবর কিছুই এনেছি কর্তা, একটু যেন বেশি গম্ভীর স্বরে বলল পিদ্রু। বাঁ হাতটা তার মুঠো করাই ছিল, সে মুঠো তেমনই বন্ধ রেখে হঠাৎ ডান হাতে কোমর বন্ধের খাপ থেকে সেখানকার ছোড়াটা সে বার করে আনলো। শিউরে ওঠা ভয়ে চমকানো দৃষ্টির জন্যই বোধহয় আমার মনে হলো ছোড়ার ঝকঝকে ইস্পাতের পাত্রা ঠিক যেন হিংস্র জীবন্ত কিছুর মতো লক লক করে উঠল। এ বড় বেয়ারা চাক্ষু কর্তা, কত জানের খবর নিয়েছে তার হিসাব নেই। একবার ধরলেই হাত যেন কেমন নিষ্পিস করে ওঠে চালাবার জন্য। একবার ধরে দেখবেন নাকি কর্তা? মানুল পিদ্রু খোলা ছোড়াটা আমার দিকে ছুটতে যাচ্ছিল। আপত্তি জানিয়ে বললাম, না, হাত নিষ্পিস করার লোভ আমার নেই, ও ছোড়া তোমার কাছেই থাক। তাহলে এই এসকুদোটাই দেখুন বলে পিদ্রু বাঁ হাতের মুঠো থেকে যা আমার দিকে ছুঁড়ে দিলে কোনো রকমে সেটা লুফে নিতে পারলাম। লুফে নেবার পর হাত খুলে দেখি সেটা একটা সোনার মোহর, কিন্তু বাদশাহী মোহর নয়, সেটার ওপর ভিনদেশি অক্ষরের ছাপ। সেই জন্য এই পিদ্রু বোধহয় এটাকে এসকুদো বলছে। তার মানে এটা ফিরিঙ্গি হারমাদের নিজেদের দেশ পর্তুগাল কি ইস্পানিয়ার মোহরই হবে নিশ্চয়ই। মোহরটা সম্বন্ধে অনেক কৌতূহল থাকলেও সেটা ফেরত দেওয়ার জন্য হাত বাড়িয়ে শুধু বললাম, এটা তো বিদেশি মোহর দেখছি।
হ্যাঁ কর্তা, 7 সমুদ্র পাড়ের মোহর। বলে পিদ্রু যেন অবাক হয়ে পড়লে। আরে ওটা ফেরত দিচ্ছেন কেন কর্তা? ওটা আপনিই রাখুন। না, একটু হেসেই বললাম, কে জানে কত পাপের রক্ত লাগা ও মোহরে, ওতে আমার লোভ নেই কোনো। লোভ নেই? পিদ্রু অদ্ভুতভাবে আমার দিকে খানিক চেয়ে থেকে বললে, তাহলে ফেলেই দিন ওটাকে জলায়। না, ফেলতে হলে তুমি ফেলো, বলে মোহরটা তার দিকে ছুঁড়ে দিলাম। পিদ্রু কিন্তু সেটা ধরবার চেষ্টা করলে না। এবার মোহরটা যেন তার গায়ের ভেতর দিয়েই জলার মধ্যে গিয়ে পড়ল। পিদ্রু একটু যেন অবিশ্বাসের সুরে শুধু বললে, সত্যি তাহলে মোহরটা নিলেন না কর্তা? একটু থেমে লোভ দেখাবার চেষ্টা করে আবার বলল, ওই একটার বদলে একটা ঘড়া ভর্তি মোহর হলে নেবেন কি? এসকুতো মোহরটা মানুল পিদ্রুর ঠিক যেন গায়ের ভেতর দিয়ে জলে গিয়ে পড়বার পর আপনা থেকে একটু না শিউরে উঠে পারিনি। সেই তখনকার অস্বস্তির অনেকটা এতক্ষণে কাটিয়ে উঠে বেশ একটু জোর গলাতেই পড়লাম, অমন 1-2 ঘড়া কেন, 10-20 জোড়া সিন্ধুক বোঝাই পেলেও তা নিতে চাই না। শুধু একটা কথা তোমার কাছে জানতে পারলে খুশি হব। কি কথা? পিদ্রু কেমন সন্দিগ্ধ চোখে আমার দিকে তাকালো। বললাম, কথাটা ওই গুপ্তধন সম্বন্ধেই। এসব তো সেই ল্যাংড়া সাহেবের গুপ্তধন, কিন্তু গুপ্তধনের পাতাল কুঠুরি সে এমন অথই জলের মধ্যে বানাতে গেল কেন? ল্যাংড়া সাহেব এমন অথই জলায় তার পাতাল কুঠুরি বানায়নি কর্তা। সে শক্ত শুকনো ডাঙা জমিতেই তার কিল্লা কুঠি আর পাতাল কুঠরি তৈরি করেছিল। কিন্তু তারপর এলো সেই দারুণ সব লণ্ডভণ্ড করা তুফান, আর খ্যাপা সাগরের সেই মেঘ ছোঁয়া পেল্লায় ঢেউ, যা সব কিছু ভাসিয়ে এই মুল্লুকটাই দিলে জলের তলায় চুবিয়ে। তার মানে? বেশ একটু উত্তেজিতই হয়ে উঠলাম। 40-এর সেই ঘূর্ণি তুফান আর সমুদ্রে সেই রাক্ষসে পাহাড় প্রমাণ ঢেউয়ের। মানুল পিদ্রু আমার কথার মাঝখানেই আমায় থামিয়ে দিয়ে বললে, 40-এর কথা কি বলছেন কর্তা? 40 মানে? আমি বোঝাবার চেষ্টা করলাম, সেই 1240, সাহেবদের 1833 সালের ভয়ঙ্কর ঝড় আর সমুদ্রের রাক্ষসে বানের কথা বলছি। এই জলা জঙ্গল গ্রামগঞ্জ যা ভাসিয়ে ডুবিয়ে দিয়েছিল। তা দিয়েছিল বটে, কিন্তু তাতে কি? মানুল পিদ্রু একটু যেন মেজাজ দেখিয়ে বললে, ওসব আপনাদের নতুন সাহেবী হিসেব ভুলে যান কর্তা। যে সালের কথা বলছেন তার কতকাল আগে কতবার এসব তল্লাটে অমন সর্বনাশা তুফান সব ওলট পালট করে গেছে তার খবর কজন জানে? শুনুন কর্তা, আপনার ওই নতুন সাহেবী হিসেবে 33 সালের অন্তত 200 বছর আগের কথা আমি বলছি। যাদের আপনারা ফিরিঙ্গি হারমাত বলেন, তাদের 2 সর্দার একসঙ্গে মিলে এই অঞ্চলের ছোট বড় অনেক রাজত্ব লুটে পুটে ছাড়খাড় করে এখানে এক কিল্লাকুঠি বানিয়েছিল। সে কিল্লাকুঠি ছিল তাদের হানা দিতে বার হওয়ার আর লুটতরাজের সম্পত্তি এনে জড়ো করার মূল ঘাঁটি। এ 2 সর্দারের একজন ছিল আমার বাবা আন্টুনি পিদ্রু, আর অন্যজন সাঞ্চো গোমাই। লুট করা ধনদৌলতের পুঁজি যখন অনেক জমে উঠেছে, তখন এই দেশের রেওয়াজ মাফিক এক মতলব আমার বাবার মাথায় আসে। মতলবটা হলো, কোথাও গুপ্তধনের এক লুকোনো পাতাল কুঠুরি তৈরি করে সমস্ত লুটের ধনদৌলত সেখানে লুকিয়ে রাখা। বন্ধু গোমাইকে এসে অনেক বুঝিয়ে সুঝিয়ে মতলবে রাজি করায়। মনে মনে সাঞ্চো গোমাই তখন
কি ভয়ঙ্কর শয়তানি মতলব যে এঁটেছে তা তার এতদিনে দোসর হয়েও আন্টনি পিদ্রু একটুও আঁচ করতে পারেনি। সাঞ্চো গোমাইয়ের নিজের কোনো ছেলে টেলে ছিল না, কিন্তু আন্টনি পিদ্রোর ছিল একটি। সে আর আন্টনি মারা যাওয়ার পরও গুপ্তধন যাতে নিপাত্তা না হয়ে যায় তাই গুপ্ত কুঠুরিটা দেখিয়ে রাখার জন্য সে আখেরে আসলে ওয়ারিশ হিসেবে আন্টনি পিদ্রোর ছেলেকেও সঙ্গে নিয়ে যাওয়ার কথা তোলে। কোনো রকম সন্দেহ না করে আন্টনি পিদ্রু তাতে রাজি হয়। তারপর সাঞ্চো গোমাই অতি সহজেই তার মতলব হাসিলের ব্যবস্থা করে। তারপর গুপ্তধনকে যক্ষের ধন করে তোলবার জন্য আর তা আগলাতে আন্টনি পিদ্রুর ছেলেটাকে জোর করে ধরে পাতাল কুঠুরির গহ্বরে ঠেলে নামিয়ে দিয়ে ওপর থেকে গহ্বরের মুখটা ভারী পাথর চাপা দিয়ে এঁটে দেয়। আন্টনির ছেলেটা বাপকে খুন হতে দেখে অনেক চেষ্টা করেছিল সাঞ্চো গোমাইয়ের কবল থেকে ছাড়া পাওয়ার, কিন্তু ৮-১০ বছরের একরত্তি একটা ছেলে গোমাইয়ের মতো শয়তান দৈত্যের সঙ্গে পারবে কেন? সাঞ্চো গোমাই তাকে প্রায় তলা পাকিয়ে পাতাল কুঠুরির গহ্বরের ভেতর ফেলে দিয়ে ১.৫ মণি পাথরটা চাপা দেওয়ার আগে বলেছিল, খুব ভালো করে পাহারা দিবি, আমি বা আমার বংশের আর কেউ যেন এ যক্ষের ধনের একটা দামড়িও না ছুঁতে পারে। তা আন্টনির বেটা সে কথা তার রেখেছে এখনো পর্যন্ত। নসিবও তাকে সাহায্য করেছে। সে পাতাল কুঠুরিতে বন্ধ হওয়ার পরের দিনই সেই দুনিয়া ঝুঁটি ধরে পাক খাওয়ানো ঘূর্ণিঝড়ের সঙ্গে কালা পানির মেঘ ছোঁয়া ঢেউ এসে সব ভাসিয়ে দিয়েছিল লণ্ডভণ্ড করে। সাঞ্চো গোমাইয়ের গাথা পাতাল কুঠুরির ওপরের পাথর তাতে এমন কিছু না নড়লেও নিচের দিকের গাঁথুনি প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় গেছে আলগা হয়ে, আর সেই সেদিকে ধসে পড়া গাঁথুনির ফাটল দিয়ে বেরিয়ে আসতে পেরেছে আন্টনি পিদ্রুর ছেলেটা। বেরিয়ে এসেও বেশ কিছুদিন কোনো মতে তাকে প্রাণটুকুকে ঠোঁটের ডগায় আটকে বাঁচা মরার কিনারায় ঝুলে থাকতে হয়েছে। তারপর তুফান ঠান্ডা হয়েছে, কালাপানির ঢেউ কিছুটা ফিরে গেছে, কিন্তু তামাম মুল্লুকটায় ডুব জল সেই থেকে আর নামেনি। পাতাল কুঠুরি থেকে বেরিয়ে আন্টনি পিদ্রুর বেটা কাছের একটা কষার ঝোপে আটকে থাকা তার বাপের মুর্দা থেকে ছোড়া সমেত এই কোমর বন্ধটা খুলে নিয়ে নিজের কোমর বন্ধে বেঁধেছে। তারপর কিছু দূরের আর একটা গড়ান জংলায় ভেসে এসে লাগা কোথাকার একটা ভাঙা শালতি পেয়ে সেইটাকেই তার বাসা করেছে। বদলার জন্য খুব বেশি দিন তাকে অপেক্ষা করতে হয়নি। সাঞ্চো গোমাই তুফানে আর কালা পানির ঢেউয়ে নাকানি চোবানি খেয়ে খেয়ে আছড়ে গিয়ে পড়েছে অনেক দূরের এক ডাঙায়, কিন্তু প্রাণে মারা যায়নি। কিছুদিন বাদে আপদ বিপদ কিছুটা কাটলে নতুন আস্তানায় একটা ডিঙি জোগাড় করে সে তার যক্ষের ধনের পাতাল কুঠুরির খোঁজ করতে এসেছিল। খোঁজ তাকে আর পেতে হয়নি। গড়ান জংলার এক পাশে তার ভাঙা শালতিতে আন্টনি পিদ্রুর বেটা এমনই একটা মৌকার জন্যই দিন গুনছিল। গড়ান জংলার ওদিক থেকে সাঞ্চোর ডিঙিটা বেরিয়ে আসা মাত্র কষার ঝোপের আড়াল থেকে সে তার শালতি ঠেলে বেরিয়ে এসেছে। তারপর আর এক লহমাও দেরি করেনি। কোমরবন্ধের খাপ থেকে লকলকে ছোড়াটা টেনে বার করে প্রায় নির্ভুল নিশানাদারিতে ছুঁড়ে দিয়েছে সাঞ্চো গোমাইয়ের দিকে। ছোড়াটা গিয়ে বুকে না হলেও প্রায় হাতল অব্দি বিঁধেছে গোমাইয়ের উরুতে। গোমাইও তখন তার গাদা কার্বাইন বন্দুকটা ছুঁড়েছে আন্টনির ব্যাটার দিকে, কিন্তু ফল কি হয়েছে দেখবার জন্য অপেক্ষা করতে পারেনি। দেখতে দেখতে শরীর
তার অবশ হয়ে আসছে। হাতে তার বন্দুকটা ধরে রাখবার জোরও যেন নেই। এরপর আন্টনি পিদ্রুর ব্যাটা তার শালতি নিয়ে এসে চড়াও হলে কি হবে বুঝে সে শরীরে যতটুকু শক্তি ছিল তাই দিয়ে বন্দুকটা ফেলে ঠেলা দিয়ে ডিঙিটা চালিয়ে কোনো রকমে পালিয়ে গেছে তার নতুন আস্তানায়। সাঞ্চো গোমাই নিজের ঘাঁটিতে ফিরে গিয়ে মরেনি, কিন্তু একটা পা তার একেবারে গেছে বরবাদ হয়ে। সেই থেকে সাঞ্চো গোমাইয়ের বদলে ল্যাংড়া সাহেব বলেই তার পরিচয়। একটা পা খোয়া গেলেও ঘাটা শুকোবার পর ল্যাংড়া সাহেব আবার তার গুপ্তধনের খোঁজে আসতে ছাড়েনি। এখনো সে হামেশাই আসে। ওই দেখুন না, মানুল পিদ্রু যেদিকে আঙুল বাড়িয়েছে সেদিকে মুখ ফিরিয়ে এবার শিউরে উঠেছি। সত্যি ছোট একটা ডিঙি বেয়ে দৈত্যকার যে মানুষটা আমাদের দিকে আসছে তার চেহারায় হিংস্র ভয়ঙ্কর এমন একটা কিছু আছে। স্পষ্ট দেখা না গেলেও দূর থেকেই তা যেন একটা আতঙ্কের তরঙ্গ ছড়ায়। আমাদের দিকে কিছু দূর এসেই সে হঠাৎ তার ডিঙিটা থামিয়ে তার কাঁধের গাদা বন্দুকটা উঁচিয়ে ধরল আমাদের দিকে। ভয়ে শিউরে উঠে হঠাৎ বেসামাল হয়ে শালতি থেকে জলে ঝাঁপিয়ে পড়তাম কিনা জানি না, কিন্তু ভয়ের কাঁপুনিটা শুরু হওয়ার সঙ্গেই পিদ্রুর গলা শুনলাম, ভয় পাবেন না কর্তা, আমার মতো দুভাত চোখ ও ল্যাংড়া সাহেবের নেই। ও শুধু আমাকেই দেখতে পাচ্ছে, আপনাকে নয়। কথাটার মানে বোঝার চেষ্টা করার মধ্যেই ওদিকের ডিঙির সাঞ্চো গোমাইয়ের গাদা বন্দুকের জবাবে মানুল পিদ্রুকে খাপ থেকে তার ছোড়া খুলে নিয়ে এক ঝটকায় ছুঁড়ে দিতে দেখলাম। ল্যাংড়া সাহেবের গাদা বন্দুকও সেই মুহূর্তে গর্জে উঠেছে। পিদ্রুর ছোড়াটা তার উড়ুতে গিয়ে গাঁথবার সঙ্গে সঙ্গেই পিদ্রুও যেন গুলি লাগা রক্তমাখা মুখে শালতির তলায় ঝাঁপ দিলে। কয়েক মুহূর্তের জন্য মাথাটা ঘুরে গিয়ে চোখে যেন অন্ধকার দেখলাম। তারপর একটু সামলে উঠেই দেখলাম চারদিকের অকুল জল জংলার মাঝে ভাঙা শালতির মধ্যে আমি একা। দিনের আলো এর মধ্যে বেশ ম্লান হয়ে এসেছে। জনমানবহীন সমস্ত অঞ্চলটার ওপর বুকের মধ্যে অদ্ভুত গা ছমছম করানো কাঁপুনি তোলা একটা অজানা অদৃশ্য কিছুর ঘেরাটোপ যেন নেবে আসছে। ভয় ভাবনায় উদ্বেগে এমন করে ঠুটো হয়ে বসে থাকলে কিন্তু চলবে না। যেমন করে হোক আমার বজরা যেখানে বাঁধা গাঙের ধারে সেই মজা খালের মুখে পৌঁছতে হবে। পথের হদিস জানি না, শুধু আকাশের আলো দেখে আন্দাজে যতটা সম্ভব দিক নির্ণয় করে শালতির লগিটা তুলে নিয়ে জলের তলায় ঠেলা দিয়ে এগিয়ে যাবার চেষ্টা করতে লাগলাম, কিন্তু লগি আর ঠেলতে হলো না। চমকে উঠে দেখলাম আমি আর শালতিতে একা নই। শালতির মাথায় সেই মানুল পিদ্রু ঠিক আগেকার মতোই বসে আছে। লগিটা আমি জলে নামাবার আগেই একটা হাত বাড়িয়ে আমার কাছ থেকে টেনে এনে নিয়ে সে বলল, ও কি করছেন কর্তা? এই লগি কি এখানকার জলের তল পাবে? অমন 5 লগিতেও না। তাহলে? চেষ্টা করেও ভেতরের উদ্বেগটা সম্পূর্ণ লুকোতে না পেরে বললাম, এখান থেকে ফিরব কি করে? মজা খালের মুখে আমায় পৌঁছতেই হবে যে আজ। পৌঁছতেই হবে আজ? মানুল পিদ্রু বেশ বিষণ্ণ গলায় বললে, বেশ, চলুন তাহলে। লগিটগি সে আর নিলে না। আশ্চর্য হয়ে দেখলাম শালতির পেছনে প্রান্তে বসে একদিকে একটু নুয়ে জলে কটা চাপড় দিতেই শালতিটা সামনের দিকে ভেসে চলল। কি করে যে চলছে তা বুঝলাম না, চেষ্টাও করলাম না বুঝবার। শালতিটা শুধু আমার জন্য চললেই হলো। তা চলছিল বেশ ভালোই। তত্তর করে যেন কলের নৌকোর মতো জল কেটে
দুধারের গড়ান জংলা আর কষার ঝোপগুলো ছাড়িয়ে এগিয়ে যাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ এমনই গিয়েই হঠাৎ শালতিটা যেন লাগামের টানে গেল থেমে। সামনের দিকেই মুখ করে বসেছিলাম। হঠাৎ থামায় প্রায় হুমড়ি খেয়ে পড়ে যেতে যেতে নিজেকে সামলে অবাক হয়ে পেছন ফিরে জিজ্ঞাসা করলাম, কি হলো কি? এমন করে হঠাৎ থামলো যে? আগে আমি থামিয়ে দিলাম। জবরদস্তি টস্তি নয়। মানুল পিদ্র প্রায় করুণ গলাতেই বললে, আপনার যাওয়া হবে না কর্তা। যাওয়া হবে না মানে? ভয়, উদ্বেগ, রাগ কোনোটাই আমার গলার স্বরে আর লুকোনো রইল না। কি বলছো কি তুমি? আগে আমার কথাটা একটু শুনুন কর্তা। মানুল পিদ্রোর গলায় রাগের জবাবে রাগ নয়, তার বদলে করুণ মিনতির সুর। সত্যিকার বিষণ্ণ গলায় করুণ আবেদন জানিয়ে এসে বলল, কি দরকার কর্তা আপনার ফিরে যাবার? কোথায় বা আপনি যাবেন এমন মুলুক ছেড়ে? আপনাকে সত্যি কথাটা বলছি, শোনেন কর্তা। ঢের ঢের সওয়ারি আমারে শাল দিতে নিয়েছি কর্তা। ল্যাংড়া সাহেবের আসল যখের ধনের নমুনা তাদের তুলে এনে দেখিয়েছি। শুধু মুখ দিয়ে নয়, তাদের চোখ দিয়েও লালসার লালা গড়িয়ে পড়া আর থামেনি। তারপর সেই আদ্যিকালের আসল পালা যখন সামনে মেলে দিয়েছি, হাতের মুঠোর মোহর তারা ছাড়েনি, কিন্তু ভয়ে কাঠ হয়ে প্রাণ বাঁচাতে ঝাঁপ দিয়ে পড়েছে এই কামট কুমির কিলবিল করা জলায়। তাতেই বদনাম হয়েছে আমার শালতির। মজা খালের মুখে, গাঙের ঘাটে। আমি যেন তাদের চুবিয়ে মেরেছি ল্যাংড়া সাহেবের পাতাল কুঠুরি দেখাবার লোভ দেখিয়ে। আমি তাদের ডুবিয়ে মারিনি কর্তা, তারা নিজেদের লালসে ডুবেছে অনেক বেঈমানির কালো কলিজার গলতিতে। এদের সকলের থেকে আপনি আলাদা কর্তা। কোথায় আপনি ফিরে যেতে চান? কোন দুঃখে? এই আনজান জলার মুল্লুকে আপনাকে সেহেনসা বাদশাহ করে রাখবো কর্তা। ল্যাংড়া সাহেবের কুঠি যার কাছে ঝোপড়ি, এমন আজব মঞ্জিল দেব আপনাকে খুঁজে। ওই ল্যাংড়া সাহেবের পালার চেয়ে জমজমাট রমরমে দৃশ্য বছরের অমন 10,000 কিস্সার পালা সাজিয়ে দেখাবো। না কর্তা, আপনার ফিরে যাওয়া আর হবে না। আপনার মতো মানুষ পেয়ে আর আমি ছাড়ি? মানুল পিদ্রুর কথা শুনতে শুনতে আমি তখন এই ভক্ত ভূতের হাত থেকে কি করে নিষ্কৃতি পাবো ভাবতে ভাবতে চোখে অন্ধকার দেখছি। ভূতেরা কি মনের ভেতরটা দেখতে পায়? তা পারলে আমার আজ অবশ্য দফা একেবারে রফা। তবু হয়তো মনের কথা জানার ক্ষমতা তাদের নেই। এই আশায় ভেতরের কাঁপুনিটা যথাসম্ভব লুকিয়ে খুশি হয়ে ওঠা মুখে উৎসাহের সঙ্গে বললাম, ঠিকই বলেছ তুমি। আমার ফিরে যাওয়ার কোনো মানেই হয় না। ফিরে যেতে চাইও না আমি। এক লহমার জন্য একটু যেন থমকে থেমে পড়ে ভুরু কুচকে মুখটা বেজার করে বললাম, কিন্তু ওই একটা ঝামেলার কথাই শুধু। ঝামেলা? মানুল পিদ্রু আমার কথার মাঝেই ব্যস্ত হয়ে উঠে বলল, কি ঝামেলা? অনেক কিছুই এর মধ্যে ভেবে নিতে হয়েছে। একটু চুপ করে থেকে গোলমেলে ব্যাপারটা যেন সোজা করে বোঝাবার জন্য নতুন দিক থেকে কথাটার একটা খেই ধরলাম। আচ্ছা, ল্যাংড়া সাহেব মানে সানচো গোমাই, যাকে তার গুপ্তধনের জগ করতে চেয়েছিল, তুমি তো সেই আন্তনি পিদ্রোর ছেলে। আগে হ্যাঁ কর্তা, একটু গর্ব ভরেই বললে মানুল পিদ্রু। নেহাত বাচ্চা ছিলে তো তখন। আমি যেন দরদ দেখিয়ে বললাম, তাই দুনিয়া সব হালচাল জানবার সুবিধে হয়নি। না কর্তা, পিদ্রু প্রতিবাদ জানালে। নেহাত বাচ্চা নয়, জগ হবার সময় তেমন লায়েক না হলেও শয়তান সানচো গোমাইকে
ছোড়া গেথে খোড়া করার পর সেও যেমন ল্যাংড়া সাহেব হয়ে অনেকদিন টিকে ছিল, আমিও তেমনি তার বন্দুকের গুলিতে ঝাঁঝরা হলেও তখনই টেসে যায়নি। হ্যাঁ, আমি সায় দিয়েই বললাম, সাঞ্চো গুমাইকে খোড়া করার দিন তুমি যে তার গুলিতে খতম হওনি তা তোমার এখনকার এই চেহারা দেখেই বুঝেছি, কিন্তু বাচ্চা বেলায় খতম না হলেও দুনিয়ায় কটা বেড়া জালের জ্বালার কথা জানবার বদনসিব তোমার হয়েছে। দায়রা সোপর্দ 420 মামলায় ফৌজদারি সমনজারির হুলিয়া কি পিছু নিয়েছে কখনো? কি কি তা আমি কি জানি। পিদ্রুর গলার আওয়াজ আর চোখের ঘোর দেখেই বুঝলাম হঠাৎ ভেবে পাওয়া প্যাচটা ঠিক মতোই খেটে গিয়ে পিদ্রুর ভুতুরে মাথাতেও ভালো রকম চোরকি পাক লাগাতে পেরেছে। মানুল পিদ্রুর ভ্যাবাচাকা মুখের জিজ্ঞাসার জবাবে মুখটা যতখানি সম্ভব থমথমে করে বললাম, আমার ঝামেলা হলো ওই একটা মামলার সাক্ষী দেওয়ার তলব। ঠিক দিনের দিন আদালতে হাজিরা না দিলে সমনজারিটা হুলিয়া হয়ে খুঁজে বেড়াবে। পিদ্রু একটু ভয় ভয় জিজ্ঞাসা করলে, সে হুলিয়া এখানে পর্যন্ত এসে খুঁজে পাবে কি? না পেলে নিস্তার আছে নাকি? আমি হতাশ গলায় বললাম, সমনটা এখানকার কোনো গরানের জংলায় লটকে দিয়ে গেলেই হলো। সে সমন আর ঠেকাতে পারবে কেউ? তার চেয়ে মামলার সাক্ষীর জবানবন্দিটা দিয়ে আসাই ভালো। কিন্তু সাক্ষী দিয়ে আপনি? একটু সন্দিগ্ধ স্বরেই জিজ্ঞাসা করল পিদ্রু। ঠিক ফিরে আসবেন কি? বাহ, আসবো না তো যাবো কোথায়? জোর গলায় বললাম। আর না এলে তুমি তো টেনে আনবে গিয়ে। না না, মানুল পিদ্রু সভয়ে বলল, আপনাদের ওই মানুষ গিজগিজ করা সমনার হুলিয়া শহরে আমার যাবার ক্ষমতাই নেই। এখানে মজা খালের মুখে বড় গাঙের ঘাটের ধারে কাছে গেলেও আমার কেমন ফিকে হয়ে গিয়ে হাওয়ার সামিল হওয়ার অবস্থা হয়। তাই নাকি? আহ্লাদের ঢেউটা কোনো মতে গলা পর্যন্ত ওঠার আগেই বুকের মধ্যে চেপে রেখে বললাম, বেশ, তোমায় যেতে হবে না, আমি নিজেই আসবো। এখন আমায় একটু জলদি গাঙের ঘাটে পৌঁছে দাও দিকি। পিদ্রু তাই দিয়েছিল, আর এখনো ও কলকাতা পর্যন্ত ধাওয়াও করেনি। তবে আমিও এখনো ডায়মন্ড হারবার, ক্যানিং কি বজবজ পর্যন্ত যাওয়ার নামটুকু করি না। শুধু আন্টনি পিদ্রুর ব্যাটা ল্যাংড়া সাহেব সাঞ্চো গুমাইয়ের দুশ্মন আর তার যখের ধনের পাহারাদার মানুল পিদ্রুর জন্য মাঝে মাঝে বেশ একটু দুঃখ হয়। মেজকর্তার লেখা এখানেই শেষ। তার খেরোর খাতার পুটলি ঘেটে মানুল পিদ্রুর কথা আর কোথাও পাইনি। এতক্ষণ শুনছিলেন প্রেমেন্দ্র মিত্রের লেখা মেজকর্তা সিরিজ থেকে ভূত যদি ভক্ত হয়। কেমন লাগলো গল্প? শোনার অপেক্ষায় থাকব। পরের দিন এসে হাজির হব আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।